আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন হেফাজত আমির আল্লামা শফি। জানাজায় লাখো মানুষের ঢল। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ মামলায় গ্রেফতার তিতাসের ৮ কর্মকর্তা কর্মচারী ২ দিন করে রিমান্ডে। দগ্ধ আরও ২ জনের মৃত্যু, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। সীমান্তে হত্যা বন্ধে সম্মত বাংলাদেশ ও ভারত। যৌথ দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হল বিজিবি বিএসএফ সম্মেলন। পেঁয়াজের দাম পাইকারিতে কিছুটা কমলেও প্রভাব নেই খুচরা বাজারে। মূল্য নিয়ন্ত্রণে অভিযান। স্থলবন্দরগুলো দিয়ে দেশে ঢুকছে আটকে পড়া ভারতীয় ট্রাক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিতাসের বরখাস্ত ৮ কর্মকর্তা কর্মচারীর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার দুপুর ১২টায় তাদের গ্রেফতার করা হয়। এর আগে নারায়ণগঞ্জে তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে সংঘটিত হওয়ার অভিযোগে ৮ কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছিল তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্রেফতারকৃতরা হলেন ব্যবস্থাপক প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এস.এম. হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী আইয়ুব আলী, সাহায্যকারী হানিফ মিয়া এবং কর্মচারী ইসমাইল প্রধান। গত ৪ সেপ্টেম্বর রাত ৮:৩০টায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিমধ্যে আমরা তদন্ত অনেক দূর অগ্রসর করেছি আমরা, এবং তদন্তকালে আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলে তাদের সাক্ষ্য নিয়েছি, তাদের বক্তব্য নিয়েছি আমরা। এছাড়াও আরও অন্যান্য সাক্ষ্য প্রমাণ যেগুলো আছে এগুলো আমরা সংগ্রহ করেছি, এবং ইতিমধ্যে এ সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা তিতাস গ্যাসের স্থানীয় যে সকল কর্মকর্তা এখানে ছিলেন তাদের থেকে আমরা ৮ জনকে অ্যারেস্ট করেছি, এবং এই ৮ জনের মধ্যে ৪ জন প্রকৌশলী রয়েছেন আর ৪ জন অন্যান্য কর্মী রয়েছেন। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার ভোরে আব্দুল আজিজ এবং দুপুরে ফরিদ হোসেন মারা যান। হাসপাতালে ভর্তি আরও ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক। ৪ সেপ্টেম্বর রাত 8:45টায় ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। মাত্র ১ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। জীবনের দীর্ঘ সময় শ্রম মেধা দেয়া প্রতিষ্ঠান হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফিকে। লাখো ভক্ত, অনুসারী আর ছাত্রের উপস্থিতিতে জানাজা পড়ান বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ মাদানী। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের রিপোর্ট। এই জনস্রোত বাংলাদেশ কওমি মাদ্রাসাগুলোর শীর্ষ সংগঠন আল হায়াতুল উলিয়ালিল জামিয়াতুল কাউমিয়ার চেয়ারম্যান, বেফাকুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও আমির আল্লামা শাহ আহমদ শফির জানাজার উদ্দেশ্যে চট্টগ্রামের হাটহাজারীর দিকে এই ঢল শনিবার সকাল থেকেই। প্রবীণ এই ওস্তাদের জানাজা এবং দাফনের প্রস্তুতি রাখেন দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা। অল্প সময়ের মধ্যেই লোকে লোকারণ্য হয়ে যায় হাটহাজারী মাদ্রাসা ও এর আশপাশের কয়েক বর্গমাইল এলাকা। বাদ জোহর মাদ্রাসা ময়দান, কয়েকটি বহুতল ভবন ও ছাদেও মানুষের স্থান সংকুলন না হওয়ায় মানুষ জানাজায় দাঁড়িয়ে যায় চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে। জানাজায় ইমামতি করেন বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানী। এর আগে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। জানাজায় অংশ নেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন খান, এসপি এস.এম. রশিদুল হক সহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা। বেলা 2:15টায় তার জানাজা শেষ হয়। এরপর তাকে মাদ্রাসার ভেতরে উত্তর মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। সর্বোচ্চ পর্যায়ে একজন আলেম মুরব্বী যে হারাইছি, এটা এর ক্ষতি পোষানোর মতো কোনো অবস্থা আমি দেখি না। এরকম একজন মুরব্বী আর বাংলাদেশে আসে বলে বা আসবে বলে মনে হয় না। অতএব আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন হযরতকে জান্নাতবাসী করেন।
জাতি একজন দরদি অভিভাবককে হারিয়েছে উল্লেখ করে আল্লামা শফির জন্য দোয়া চান হেফাজত নেতারা। বাংলাদেশে ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তার অবদান যথেষ্ট। সুতরাং এক্ষেত্রে আল্লামা আহমদ শফি মতো একজন মহান মনীষীকে আমরা হারিয়ে আমরা একজন জাতির একজন দরদি অভিভাবককে আমরা হারালাম। যে শূন্যতা সৃষ্টি হয়েছে হযরতের মৃত্যুর কারণে, আল্লাহ পাক এই শূন্যতাকে যেন তার কুদরত দ্বারা পূরণ করে দেন এবং দেশ ও জাতির কল্যাণে হযরত যেভাবে কাজ করছেন আমাদের সবাইকে আল্লাহ পাক দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। সুরা কমিটির উপর দায়িত্ব দিয়ে গেছেন। সুরা কমিটি মাদ্রাসা চালাবে। সুরা কমিটি যাকে মহতম পরিচালক বানাতে চায় তারাই করবে। সারা দেশের মানুষ সুখাহত ওনার জন্য। ওনার মতো একজন মানুষ তো পাওয়া যাবে না। এর আগে ঢাকা থেকে ভোরে রওনা দিয়ে সকাল 9:30টার দিকে শাহ আহমেদ শফির মরদেহ বহন করা অ্যাম্বুলেন্সটি হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় পৌঁছায়। তার জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রাম শহর, হাটহাজারী সহ আশপাশের বেশ কয়েকটি উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সকাল 10টা থেকে বন্ধ করে দেওয়া হয় হাটহাজারী নাজিরহাট সড়ক। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন মাওলানা শাহ আহমদ শফি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সীমান্তে হত্যা শূন্যের কোঠায় কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক রাকেশ আস্তানা। রাজধানীর পিলখানায় 4 দিনব্যাপী বিজিবি বিএসএফ সম্মেলন শেষে পিলখানায় আজ সকালে দুই বাহিনীর এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিএসএফ এর মহাপরিচালক বলেন, গরু চোরা কারবারি এবং স্বর্ণ, মাদক ও অস্ত্র চোরাচালানের কারণেই সীমান্ত হত্যার মতো ঘটনা ঘটছে। অপরাধীদের কোনো জাতীয়তা নেই। সীমান্তগুলোতে রাতের বেলা অপরাধীরা বেশি তৎপর থাকায় অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় বলে মন্তব্য করেন বিএসএফ মহাপরিচালক। সংবাদ সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম জানান, দুই বাহিনীর যৌথ টহল শিগগিরই শুরু হবে। অপরাধীরা যাতে জিরো পয়েন্ট ক্রস করতে না পারে সে ব্যাপারে বিজিবি সজাগ রয়েছে বলেও জানান। সীমান্তে মাদক চোরাচালান ও শূন্যের কোঠায় আনার কাজ করছে দুদেশ বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ভারত সীমিত হারে পেঁয়াজ রপ্তানি করবে এ খবরে আরও খানিকটা কমেছে দাম। মানভেদে 5 থেকে 10 টাকা কমে দেশি পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 75 থেকে 85 টাকায়। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায় বাজার ভর্তি পেঁয়াজ। সরবরাহে এতটুকু টান নেই। বাংলাদেশের অনুরোধে ভারত 25,000 মেট্রিক টন পেঁয়াজ রপ্তানি করবে এ খবরে কিছুটা নিম্নমুখী পেঁয়াজের বাজার। তবে দাম যে হারে কমছে তা এখনও সহনীয় নয় বলছেন ভোক্তারা। দর বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা বলছেন, লাফিয়ে লাফিয়ে দাম বাড়লেও কমছে হামাগুড়ি দিয়ে। পাইকারি বাজারে যেটুকু কমছে তার তেমন কোনো প্রভাব নেই খুচরা বাজারে। দাম নিয়ন্ত্রণে সরকারের তদারকি জোরদারের অনুরোধ তাদের। এদিকে পেঁয়াজের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে শনিবার রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালায় বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আলাদা ভ্রাম্যমাণ আদালত। ভারতের নিষেধাজ্ঞায় 5 দিন বন্ধের পর আজ থেকে আবার শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। এরই মধ্যে আগের এলসিতে আমদানি করা পেঁয়াজের ট্রাক দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে প্রবেশ করছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত সাপেক্ষে 5 দিনের মাথায় দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ট্রাক আসছে বাংলাদেশে। ভোমরা ও হিলিসহ 3টি বন্দর দিয়ে মোট 25,000 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে রপ্তানির ঘোষণা দেওয়া হয়। ভারতের গোজাডাঙ্গা বন্দরে আটকে থাকা 255 ট্রাকের মধ্যে কাগজপত্র প্রস্তুত রয়েছে এমন ভারতীয় পেঁয়াজবাহী মোট 32টি ট্রাক শনিবার ভোমরা বন্দরে আসে। আমি ব্যক্তিগতভাবে প্রায় 20 গাড়ি পেঁয়াজ আমি আমদানির অপেক্ষায় ছিল ইন্ডিয়ার ওপাশে, হুট করে তারা বন্ধ করে দিয়েছে। আমি অলরেডি 15 গাড়ি আমার এক্সপোর্টারের সাথে কথা বলে আমি 15 গাড়ি ওই পাশে ফেরত নেওয়ার ব্যবস্থা করেছি এবং তাতে আমার অনেক টাকা ডেমারেজ দিতে হবে। 14 তারিখে যে গাড়িগুলোর গেট পাস করা আছে কিংবা লিও কাটা আছে সেই গাড়িগুলোই প্রবেশ করার জন্য অনুমতি দিয়েছে। অন্যদিকে শনিবার বেলা 3:30 থেকে হিলি স্থলবন্দর দিয়ে আসতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজ। আমদানিকারকরা জানিয়েছেন, পূর্বের খোলা এলসির বিপরীতে সীমান্তের ওপারে আটকে পড়া যে সমস্ত পেঁয়াজের গত 13 ও 14 সেপ্টেম্বর গেট পাস মিলেছে অথচ বাংলাদেশে আসেনি, তারাই পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করছে। 246 মেট্রিক টন পেঁয়াজ প্রবেশ করা শুরু করেছে ইতিমধ্যেই। আর এই 246 মেট্রিক টন গত
13 তারিখে যে সমস্ত টেন্ডার হয়েছিল সেই সমস্ত টেন্ডারের মালগুলোই প্রবেশ করছে। আমাদের সরকারি নির্দেশনা মোতাবেক কাঁচামাল যত তাড়াতাড়ি সম্ভব আমরা দ্রুততার সহিত সেটা খালাস করে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। সীমান্তের উপারে পেঁয়াজ বোঝাই প্রায় 1.5 শতাধিক ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়। দীর্ঘ 10 থেকে 12 দিন ধরে ট্রাকগুলো আটকে থাকায় অতিমাত্রায় গরম ও বৃষ্টির কারণে অনেক পেঁয়াজ পচে গেছে। এই পেঁয়াজগুলো আসলে কোনোভাবে খরিদ করার উপযুক্ত নয়, পচা পেঁয়াজ, একবারে পচা ড্যামেজ মাল। এই মালগুলো কোনোভাবে কোনো মুকামে পাঠানো বা খরিদ করার কোনো উপযুক্ত মাল না। এদিকে 4 দিন আটকে থাকার পর আবারও দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ শুল্ক স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসতে শুরু করেছে ভারত থেকে। নিষেধাজ্ঞার সময় থেকে ভারতের মহদীপুর স্থলবন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় প্রায় 2 শতাধিক আটকে পড়া ট্রাক। অন্যদিকে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করছে মিয়ানমারও। গত 14 সেপ্টেম্বর থেকে বিনা নোটিশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর বন্দরের ওপারে আটকা পড়ে পেঁয়াজবাহী শত শত ট্রাক। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। অতিবৃষ্টি ও উজানের ঢলে ফের বাড়ছে উত্তরবঙ্গের বিভিন্ন নদ নদীর পানি। চতুর্থ দফা বন্যায় কাহিল নদী তীরবর্তীরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দিন কাটছে চরম কষ্টে। কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বাড়ছে, ধরলার পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে শতাধিক চর, পানিবন্দী 1.5 লাখ মানুষ। বাঁধ, রাস্তা ও উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে শত শত পরিবার। এর সাথে বেড়েছে নদী ভাঙনও। কয়েকটি এলাকায় ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। লালমনিরহাটে নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও দুর্ভোগে রয়েছে বন্যা কবলিত এলাকার মানুষ। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এদিকে চাঁদপুরে মেঘনার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও মতলবের উত্তর উপজেলায় শুক্রবার রাতে হঠাৎ করে দেখা দিয়েছে মেঘনার ভাঙন। এ সময় ফরাইজি কান্দে ইউনিয়নের 150 মিটার এলাকা নদী ভাঙনের শিকার হয়েছে। ঝুঁকিতে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম ইরিগেশন প্রজেক্ট মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ। সাভার থেকে অপহরণের 5 দিন পর 2.5 বছরের শিশুটিকে রংপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে এক দম্পতিকে। পুলিশ জানায় 14 সেপ্টেম্বর পশ্চিম ব্যাংক টাউন এলাকার আসাদুল হকের 2.5 বছরের শিশুকন্যা আমিনাকে অপহরণ করে প্রতিবেশী দম্পতি শামসুন নাহার ও তার স্বামী আশরাফুল ইসলাম। পরে শিশুটির পরিবারের কাছে তারা 1 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে হত্যা ও লাশ গুমের হুমকি দেয়। অপহৃত শিশুটির বাবা বিকাশের মাধ্যমে 5,000 টাকা পাঠায়। এতে ক্ষিপ্ত হয়ে অপহরণকারীরা শিশুটিকে মারধর করে। পরে সাভার মডেল থানায় একটি মামলা করেন শিশুটির বাবা। এদিকে শুক্রবার বিকালে অপহরণকারীরা শিশুটির হাতে মোবাইল নম্বর লিখে রংপুরের কোতোয়ালি থানার সামনে রেখে পালিয়ে যায়। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ সময় উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাতেই অপহরণকারী দম্পতিকে বগুড়ার শিবগঞ্জের একটি বাড়ি থেকে আটক করে পুলিশ। ধসে পড়ার 1 বছরেও সংস্কার হয়নি কিশোরগঞ্জ তাড়াইল সড়কের ব্রিজটি। এতে চরম ভোগান্তিতে জেলার লক্ষাধিক মানুষ। দুর্ভোগের জন্য স্থানীয়রা কর্তৃপক্ষের গাফিলতিকে দুষলেও শিগগিরই নতুন সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। কিশোরগঞ্জ প্রতিনিধি নাসিম খানের পাঠানো রিপোর্ট। কিশোরগঞ্জ তাড়াইল সংযোগ সড়কের নীলগঞ্জ রফিকুল ইসলাম কলেজের সামনের ব্রিজটি ধসে গেছে প্রায় 1 বছর আগে। উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় জরুরি প্রয়োজনে কিংবা রোগী নিয়ে 8 কিলোমিটার ঘুরে আসতে হয় জেলা সদরে। ব্রিজের দুপাশে রয়েছে বড় দুটি বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। এতে চরম ভোগান্তিতে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। পণ্য আনা নেওয়ার জন্য যে কষ্টটা হয়, এমনকি গর্ভবতী মহিলাদেরকেও আমি দেখছি অনেক কষ্ট করতে। এই বৃষ্টি আমাদের অনেক কষ্ট দিচ্ছে, যার কারণে আপনারা এই বৃষ্টির জন্য তাড়াতাড়ি মেরামত হয়ে যায়। 8 কিলোমিটার রাস্তা ঘুরে আমাদেরকে তাড়াইল যেতে হয়, আবার তাড়াইল থেকে কিশোরগঞ্জ যেতে হয়। তো আমরা ওই কর্তৃপক্ষের সদস্য আকর্ষণ করব, বর্তমান বাংলাদেশের আধুনিকায়ন যুগে আমাদের এই কষ্টটা আমাদেরকে আর বেশি দিন করতে না হয়। পাকিস্তান আমলে 1954 সালে তৈরি এই ব্রিজটির জায়গায় নতুন সেতু চান স্থানীয়রা। কিশোরগঞ্জ ও তাড়াইল উপজেলার পাশাপাশি গুরুত্বপূর্ণ এই সড়ক পথ দিয়ে চলাচল করে পাশের জেলা নেত্রকোনার মানুষও। লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এছাড়াও পার্শ্ববর্তী একটি রফিকুল ইসলাম কলেজ আছে, এছাড়াও আরও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে। এতে ছাত্রছাত্রীরাও যথেষ্ট ভোগান্তিতে রয়েছে। করোনার কারণে নতুন সেতুর ডিজাইন ও অন্যান্য কাজ কিছুটা দেরি হয়েছে বলে দাবি এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। আমি মাঝখানে ফোনে আপনার হয়েছিলাম 3 মাস
আমরা তো অতিরিক্ত পেয়ে দেবো, আমি আশা করি সপ্তাহে পেয়ে গেলে কাজ শুরু করতে পারবো। কোনো অজুহাত বা আশ্বাসে বিশ্বাস নেই ভুক্তভোগীদের। দ্রুত দুর্ভোগের অবসান চান স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। কোভিডের অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করছে সরকার, জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির 53তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বলেছেন, বিএনপি সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে খোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দুপুরে জামালপুরের সরিষাবাড়িতে জেলা আওয়ামী লীগের আয়োজিত সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। দিনাজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলার 1,91,24,000 টাকা ব্যয়ের ভবনগুলো উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিঃস্বার্থ মুক্তি ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির করার দাবিতে মিছিল হয়েছে চাঁদপুরে। এতে অংশ নেন জেলার নেতাকর্মী সহ সাধারণ মানুষ। ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় যুবদলের মতবিনিময় সভা হয়েছে। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী ও যুবদল ফরিদপুর বিভাগীয় সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন। কুমিল্লার দেবিদ্বারে সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন তারা। ময়মনসিংহে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩য় শ্রেণীর কর্মচারীদের বেতন বাড়ানোর দাবিতে মানববন্ধন হয়েছে। নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। সাভারের আলমনগরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নবম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শিশু পাচার প্রতিরোধ বিষয়ে জেলা পর্যায়ে মতবিনিময় সভা হয়েছে। ডিজিটাল কর্নারে আয়োজিত কর্মসূচিতে বক্তারা সদর ও কলাউড়া উপজেলার সীমান্তকে বিশেষ জোন হিসেবে ঘোষণার দাবি জানান। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করছি বিআরবি কেবলস। শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন হেফাজত আমির আল্লামা শফি। জানাজায় লাখো মানুষের ঢল। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ মামলায় গ্রেফতার তিতাসের ৮ কর্মকর্তা কর্মচারী ২ দিন করে রিমান্ডে। দগ্ধ আরও ২ জনের মৃত্যু, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। সীমান্তে হত্যা বন্ধে সম্মত বাংলাদেশ ও ভারত। যৌথ দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হল বিজিবি বিএসএফ সম্মেলন। পেঁয়াজের দাম পাইকারিতে কিছুটা কমলেও প্রভাব নেই খুচরা বাজারে। মূল্য নিয়ন্ত্রণে অভিযান। স্থলবন্দরগুলো দিয়ে দেশে ঢুকছে আটকে পড়া ভারতীয় ট্রাক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।